স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH हरे कृष्ण 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण हरे हरे। আপনাদের সকলকে কৃষ্ণলয়ের অগ্নিবাণে অনেক স্বাগত। আমি এই মুহূর্তে কোথায় রয়েছি আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন, কারণ এটাকে বলা হয় শ্রীধাম। একেবারে রাধা মাধবের টানে শ্রী চৈতন্য প্রভুর স্মৃতি বিজড়িত এই স্থানে বহু জায়গা থেকে, দেশ বিদেশ থেকে মানুষজন আসেন, এখানে এসে মিলিত হয় হিন্দুরা, মিলিত হয় সনাতনীরা। সেই শ্রীধাম, সেই পীঠস্থানে আমরা রয়েছি এই মুহূর্তে মায়াপুর ইস্কনে। আপনারা শুনতেই পাচ্ছেন, মাঝে মধ্যেই হরিবোল ধ্বনি উঠছে, মাঝে মধ্যেই উলুধ্বনি দিচ্ছেন মহিলারা। এবং সেই পবিত্র জায়গা থেকে, পবিত্র ভূমি থেকে আজকের কৃষ্ণলয়ের অগ্নিবাণ আমরা করব। তবে আজকের কোনো অগ্নিবাণে কোনো ডিবেট নয়, কোনো বিতর্ক নয়, কোনো রাজনীতি নয়, বরং আজকের আপনাদের নিয়ে যাব আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে আপনি হাঁটবেন একেবারেই স্মৃতি বিজড়িত, শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত এই মায়াপুর ইস্কনে। আপনারা আমাদের সঙ্গে হাঁটবেন ভক্তির রাস্তায়, আপনারা আমাদের সঙ্গে হাঁটবেন হরি বল হরে কৃষ্ণ বলতে বলতে। এবং অবশ্যই বুঝতেই পাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দীপ জ্বলছে, ধূপের গন্ধে মম করছে, এবং পাশাপাশি একই সঙ্গে রঙ্গোলি তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ বাচ্চারা যারা রয়েছেন তারাও ফুল দিয়ে এখানে রঙ্গোলি বানাচ্ছেন। এবং পুরো যে জায়গা, সেখানে আরও কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এসে তারা বসে পড়েন, শান্তির খোঁজে আসেন। এবং পুরো যে মন্দির চত্বর, সেটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই মন্দির চত্বর আসার জন্য, এই মন্দিরে আসার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এবং আমি বলবো মিরাজকে, মিরাজ একটু মন্দিরের চত্বরটা দেখাও, বাইরেটা একটু দেখাও, কারণ আমাদের সঙ্গে যারা আসছেন, তাদের যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে দর্শক রয়েছেন, তাদের জন্য, তাদেরকে একবার দেখাবো যে এই মায়াপুর ইস্কন, যে মায়াপুর ইস্কন গীতার রাস্তা দেখিয়েছে, যে মায়াপুর ইস্কনে সর্বোচ্চ শক্তিশালী যে নেতারা, তারা পর্যন্ত এসে মাথা নত করতে বাধ্য হন, মাথা নত করে তারা চান যে বিশ্বের কল্যাণ হোক। এবং এখানে এসে মনে করিয়ে দেওয়া হয় যে সনাতনীরা আবারও একজোট হচ্ছে। এবং সনাতনীরা মানে তো শুধুমাত্র এই রাজ্যের কলকাতা শহর কিংবা আপনার আমার পাশের বাড়ি নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ ছাড়িয়ে মায়াপুর ইস্কনের জয়ধ্বনি এগোচ্ছে। এবং তাই তো সেই ভক্তির রাস্তায় আপনাদের আজকের নিয়ে পৌঁছে গিয়েছি মায়াপুর ইস্কনে। আসুন আমাদের সঙ্গে ঘুরে দেখুন। ইতিমধ্যেই এই যে মন্দির চত্বর রয়েছে, সেখানে বহু মানুষজন শান্তির খোঁজে, খানিকটা শান্তির খোঁজে বসে রয়েছেন বটতলায়। এবং সত্যি তো, এই বটতলায় বসে শান্তি খুঁজে পান। কোথা থেকে আসছেন, কোথা থেকে এসেছেন, কোথা থেকে আসছেন? আচ্ছা, কথা বলছি, কাটাবেড়া থেকে। একদম দেখো, কাটাবেড়া থেকে তারা এসেছেন। আরো যারা এসেছেন তাদের সঙ্গে একটু আস্তে আস্তে কথা বলি না। দিদিরা কোথা থেকে এসেছেন? আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে? এই কি প্রথমবার এলেন নাকি বহুবার? অনেকবার এসেছি। কিসের টান? মায়াপুর ইস্কনের সঙ্গে কোন টানটা জড়িয়ে গিয়েছে? ভালো লাগে, ওই জন্যই বারবার আসি। শান্তি পান? হ্যাঁ। কি মনের কি কথা জানান? সুখ দুঃখ সমস্ত সবকিছুই জানাই। সবকিছু জানান। দিদা তো বেশ খানিকটা বয়স হলো, এই বয়সেও আসেন এত দূর মালদা থেকে? এলাম, খুব ভালো লাগলো, ভালো লাগে। হ্যাঁ, বছরে একবার মেয়ের বাড়ি এখানে কৃষ্ণনগর, বছরে একবার করে আসি।
এই বয়সে একটু তো কষ্ট হয় নিশ্চয়ই, কিন্তু তাও সে কষ্ট মনে হয় না। যেখানে গৌরহরি রাধা গোবিন্দ আছে সেখানে কোনো কষ্ট নেই। মনের সব কথা বলেন, সুখ দুঃখ, মনের বেদনা, সমস্ত কথা বলেন। সব কিছু বলি। একবার জোরে বলবেন নাকি হরে কৃষ্ণ? হরিতাই গৌর হরি বল, জয় রাধে গোবিন্দ রাধে রাধে, জয় রাধে। এবার জোরে বলবেন নাকি হরে কৃষ্ণ? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কোথা থেকে আসছেন? রানাহাট থেকে, রানাহাট। একদম আমাদের সঙ্গে ছিলেন, বহু মহিলারা কথা বলছিলেন এবং আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আরো দেখবো, আরো অনেক মানুষের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলাবো। তবে এখন এই মুহূর্তে একটা প্রতিবেদন আপনারা দেখে নিন। আজকে আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে পৌঁছেছিলেন এবং মাথা নত করে ইসকনের যে গুরুত্ব সেটাকে কার্যত সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার তিনি কিন্তু একই সঙ্গে আজকের গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। আরো কি বললেন আজকে সেই সমস্ত প্রতিবেদন চলুন দেখে নিন। हरे कृष्ण 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 हरे हरे। হরে কৃষ্ণ বল দিয়ে শ্রীকৃষ্ণ ধামে বিশ্বের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मायापुर में जो आध्यात्मिक केंद्र बन रहा है कि ये आध्यात्मिक केंद्र से न केवल देश, पूरे विश्व के भक्तजनों को बहुत बड़ी उम्मीद है कि यही केंद्र विश्व के कल्याण का कारण बनेगा। হিন্দু জাগরণের মূল মন্ত্র যে মুক্তির কথা বলে, সেই মুক্তি যে আদতে বৈরাগ্য সাধনেই, তাও মনে করালেন অমিত শাহ। मगर मुझे अहमदाबाद में इस्कॉन मंदिर में एक साधु ने बताया कि जब कोई शिष्य उनको प्रणाम करता था तो वो सामने से कहते थे दासोस्मि, मतलब मैं तुम्हारा सेवक हूं। अगर ये भाव मन में है तो ईश्वर कभी भी दूर नहीं रह सकता। जिनके मन में ईश्वर बैठा है वो अपने आप को सभी का दास कहता है। গীতার প্রয়োজনীয়তা নিয়েও সরব অমিত শাহ। শ্রীকৃষ্ণ ধাম থেকে বার্তা দিলেন, গোটা বিশ্বে গীতার সার কথা পৌঁছে দিতে মোদী সরকার বদ্ধপরিকর। प्रधानमंत्री नरेंद्र मोदी जी भी दुनिया से कोई भी देश का राष्ट्राध्यक्ष या मंत्री आता है तो उसको भेंट में गीता देने का काम करते हैं, क्योंकि यही संदेश समग्र विश्व के कल्याण का संदेश है। রিপাবলিক বাংলা। স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন এবং তাকেও মাথা নত করে এখানে আসতে হলো এবং তিনি এসে বললেন যে গীতার রাস্তা সারা বিশ্বকে দেখিয়েছে ইসকন। গীতার রাস্তা দেখিয়েছে যিনি গৃহিণী, যিনি ল্যাপটপে কাজ করছেন, যিনি যুবক, যিনি যুবতী, প্রত্যেকের জন্য গীতার রাস্তা রয়েছে এবং সেই গীতার রাস্তা দেখিয়েছে ইসকন। এবং সেই জায়গা থেকে বারবার তিনি মনে করিয়ে দিলেন ভক্তি, বৈরাগ্য, মুক্তির পথ আজকের কোনো রাজনীতি নয়, আজ কোনো রকম রাজনীতির কথা নয়। তাই তো আজকে যে বিতর্ক অনুষ্ঠানে আমরা রয়েছি সেই বিতর্ক অনুষ্ঠানে আজ কোনো বিতর্ক নয়। আজ আমার সামনে বহু মানুষ মাথা নত করছেন। আমি একটু আলীকে বলবো, মিরাজ একটু ছবিটা একটু দেখাও। বহু মানুষ মাথা নত করছেন, মাথা নত করে তারা আসছেন, তারা প্রবেশ করছেন এবং তাদের সকলের উদ্দেশ্য একটাই, আজ রাধা মাধবের কাছে তারা আসবেন, রাধা মাধবের কাছে গিয়ে কিন্তু তারা একেবারে নিজেদের মনের যা কথা সব উজাড় করে দেবেন। তবে
আমরা জানি যে এই ইসকন মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থান। এই ইসকন সেই স্থান যেখানে সমস্ত জায়গা থেকে মানুষজন আসেন, এসে তারা এইভাবেই মাথা নত করেন, মাথা নত করে তারা তাদের সমস্ত কিছু এখানে উজাড় করে দেন। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন, যারা এখানে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। হিন্দি আচ্ছা, কোই বাত নেই। কোথা থেকে আসছেন? আমি হুগলি ডুমুরদহ থেকে আসছি। একবার জোরে বলবেন নাকি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম দেখো, আমাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু একাধিক যারা অতিথি তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং অবশ্যই তাদের সঙ্গে এক এক করে কথা বলে নেব। আমাদের সঙ্গে চারজন গেস্ট, আমাদের কাছে চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপির মুখপাত্র। আপনাকে অনেক স্বাগত রাজশ্রী বাবু। আরো যারা রয়েছেন তাদের সঙ্গে এক এক করে পরিচয় করে দিই, তারপর আসবো আমরা এক এক করে সকলের কাছে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী, তিনি আমাদের সঙ্গে আজকে থাকছেন। রাকেশ দাস, তিনি অধ্যাপক, তিনিও আমাদের সঙ্গে আজকে থাকছেন। একই সঙ্গে সঞ্জয় শাস্ত্রী মহারাজ, হিন্দু সাধু, তিনি আমাদের সঙ্গে থাকছেন। আপনাদের সকলকে স্বাগত, মায়াপুর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আমি একদম প্রথমে আমাদের সঙ্গে সাধু রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, তার কাছে একেবারে সরাসরি চলে যাব। মহারাজ, মায়াপুর ইসকন স্মৃতি বিজড়িত স্থান, বিশ্বের কাছে ইসকন একটা পরিচিত নাম, বিশ্বের কাছে স্বনামধন্য একটা নাম। আজকে দেশের একটা অত্যন্ত শক্তিশালী নেতা অমিত শাহ এলেন, মাথা নত করে এলেন এবং তিনি বললেন গীতা রাস্তা দেখিয়েছে ইসকন। কতটা তাৎপর্যপূর্ণ এই সময় দাঁড়িয়ে ভারতের মতো শক্তিশালী দেশের সর্বোচ্চ নায়ক তিনি বলছেন এই কথাটা। বিশ্বের কাছেও কি গীতার বার্তা? কি বলবেন মহারাজ? আজকে ভারতবর্ষের যশস্বী গৃহমন্ত্রী তিনি শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে এসছেন, মাথা নত করেছেন। এটাই ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আজকে যে বৃন্দাবন ভাবনার কথা বলা হয়, যে বৃন্দাবন নিয়ে আমাদের এত মাতামাতি, যে ব্রজমণ্ডল, এই 84 ক্রোশ ব্রজমণ্ডল, এই বাঙালিদের অবদান। বাংলা থেকে 6 গোস্বামী প্রথম লুপ্ত বৃন্দাবনকে আবিষ্কার করার জন্যে মহাপ্রভু চৈতন্যদেবের নির্দেশে বৃন্দাবনে গিয়েছিলেন। সেই মহাপ্রভুর পদরজ সিক্ত ভূমি হচ্ছে শ্রীধাম নবদ্বীপ মায়াপুর, এবং সেখানে ভারতবর্ষের গৃহমন্ত্রী গিয়েছেন। সত্যি বাঙালিদের, বিশেষ করে বাঙালির হিন্দুর ইতিহাসে এটা একটা নতুন অধ্যায়, এটা গৌরবময় অধ্যায়। এবং আমার মনে হয় গৌরবঙ্গ, যে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। যে মহাপ্রভুর পদরজ সিক্ত ভূমি শ্রীধাম নবদ্বীপ মায়াপুর, সেই মহাপ্রভুর আশীর্বাদ ভিক্ষা করতে, পদরজ ভিক্ষা করতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী গিয়েছেন। আজকে বাঙালি হিন্দু হিসাবে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। তার এই যে নবদ্বীপ মায়াপুর সফর, ইসকন মায়াপুর সফর, এবং অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে ইসকনের হাত ধরে সারা বিশ্ব জুড়ে ভক্তিবাদ, এসি ভক্তির বেদান্ত সরস্বতী প্রভুপাদ, তার হাত ধরে আজকে সারা বিশ্বে, এমনকি মুসলিম কান্ট্রিতেও এই যে মহাপ্রভুর যে শাশ্বত বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম। এই মহাপ্রভুর শাশ্বত বাণীকে যদি সত্যিকারের বাস্তবে কেউ আত্মসাৎ করে থাকেন, সেটা হচ্ছেন অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত সরস্বতী প্রভুপাদ। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বাংলার বঙ্গ সন্তান। পূর্বাশ্রমে তিনি হ্যারিসন রোডের বাসিন্দা ছিলেন এবং পরবর্তীতে স্বামীজির পরে, ডক্টর মহানবব্রতজির পরে তৃতীয় বাঙালি যিনি সারা বিশ্বকে ভক্তিবাদের আন্দোলনে আন্দোলিত করেছিলেন, তোলপাড় করে দিয়েছিলেন।
সেই প্রভুপাদকে প্রণাম করতে, শ্রীমন মহাপ্রভু এবং গৌর লীলা পার্ষদগণকে প্রণাম করতে, তাদের পদরজসিক্ত ভূমিকে প্রণাম করতে ভারতবর্ষের যশস্বী গৃহমন্ত্রী আজকে মায়াপুরে। এবং এটা বাঙালি হিন্দুর সত্যি মহারাজ অনেক ধন্যবাদ। আপনি কি ভালো কথাগুলো বলছিলেন, শুনতে শুনতে সত্যি মনে পড়ে যাচ্ছিল কোন পবিত্র স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি, মহাপ্রভুর পবিত্র স্থানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আজকের আমরা যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যখন কাভারেজে এসেছিলাম, সেই সময় আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম রসিক গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। প্রভু জানালেন যে কিভাবে এই অমিত শাহের আশাটা, ইসকনে আশাটা, মায়াপুরে আশাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশ্বের কাছে কতটা শাশ্বত বাণী যেতে পারে, বার্তা যেতে পারে। আমি একটু সেই যে কথোপকথনটা সেটা একটু আপনাদের শোনাবো। এই বার্তা শুধুমাত্র ইসকনকে নয়, সমগ্র বিশ্বের মানুষকে তাদের মনুষ্যত্ব বোধ, বিবেক বোধকে জাগ্রত করার জন্য এবং মানুষ অ্যালার্টনেস এটি প্রচার করার জন্য অমিত শাহকে ধন্যবাদ। শুধু তাই নয়, সমগ্র বিশ্বের মানুষ হরিনামে আপ্লুত হোক এবং তারা তাদের জীবনকে সেভাবে গড়ে তুলুক, সেখানে কোনো হিংসা নয়, দ্বন্দ্ব নয়। মানুষের বিবেকবোধকে জাগ্রত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু 540 বছর পূর্বে এই মায়াপুর ধামে যে বার্তা দিয়ে গিয়েছিলেন, সেই বার্তাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এটা শুধু প্রশংসা নয়, এটা সমগ্র বিশ্বের মানুষের কাছে তাদের কল্যাণ বার্তা, তাদের অমৃতের সন্ধান দেবে, আনন্দের সন্ধান দেবে, তাদের বিবেকবোধকে জাগ্রত করবে। আজ অমিত শাহ আসলেন। অমিত শাহ এসে আজকে জানাই ছিল যে তিনি আজকে কোনো রাজনৈতিক বক্তৃতা দেবেন না, কিন্তু আজকের দেখার বিষয় ছিল যে সনাতনী হিন্দুদের জন্য তিনি আজকে কি বার্তা দেন। কারণ বারবার যখন বহিরাগত বর্গীয় আক্রমণ হয়েছে, সেই সময় বারবার সনাতনীদের এককাট্টা হওয়ার ডাক দেওয়া হয়েছে। এবং আজকে মায়াপুর ইসকন, যেটা একেবারে সব বলা যেতে পারে সনাতনীদের একেবারে মিলনস্থল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের অমিত শাহ আসছেন। কি বলতেন অমিত শাহ, কি জানাতেন সনাতনীদের জন্য, সেদিকে কিন্তু অনেকেই কার্যত উৎসাহের সঙ্গে তাকিয়েছিল। এবং আজকে তিনি বললেন বৈরাগ্য পথ, সন্ন্যাস পথ। আর কি বললেন অমিত শাহ, এটা শুনে নিন। मतुआ समाज ने भी समाज कल्याण की भावना को हमेशा आगे बढ़ा है। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया। মণিশঙ্কর বাবু আমাদের আজকের রয়েছেন সঙ্গে, এবং মণিশঙ্কর বাবুর কাছে প্রথমেই একটু চলে যাব। আজকের অমিত শাহ এলেন এবং এসে মতুয়া সম্প্রদায়কে নিয়েও কিন্তু কথা বললেন। মতুয়া সম্প্রদায় যাদেরকে নিয়ে আজকে কথা বললেন, তাদের আশ্বাস বাণী দিলেন, তাদের আশ্বস্ত করলেন পাশে আছি। এবং একই সঙ্গে গুরুদের কি দরকার, গুরুদের কি মাহাত্ম্য, সেটাও কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন। আমি যাব মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, আপনি নিশ্চয়ই শুনলেন মতুয়া সম্প্রদায় নিয়ে কি বললেন অমিত শাহ। সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় না যে আজকে দিনে দাঁড়িয়ে ভোট বাউন্ড বা ইলেকশনের কথা ভুলে গিয়ে মতুয়া সম্প্রদায়, যারা একসময় অত্যাচারিত হয়ে এই রাজ্যে, এই দেশে চলে আসতে বাধ্য হয়েছিল, সেই মতুয়া সম্প্রদায়কে একদম নদিয়ায় দাঁড়িয়ে তাদেরকে আশ্বাস পানি, কতটা তাৎপর্যপূর্ণ মণিশঙ্কর বাবু? দেখুন, এই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, মায়াপুর, মতুয়া, আমি বলছি যে কোনো ধর্মের তার ধর্মকে আপগ্রেড করার জন্য, তার ধর্মকে সারা বিশ্বে প্রচার করার যে অধিকার, সেই অধিকারের কথাই তো আমরা সবসময় বলি। যে যা ধর্ম নিয়ে আছে সেই ধর্মকে তার মতো করে প্রতিষ্ঠিত করার চেষ্টা যে কেউ করতে পারে, এইটাই আমাদের ভারতীয় সংবিধান আমাদেরকে স্বীকৃতি দেয়। আমি বলছি, আমরা তো খুব গর্বিত, আমরা পশ্চিমবঙ্গে, মানে ভারতবর্ষের মানুষ হলো পশ্চিমবঙ্গ অধিবাসী। কেন না, স্বাধীনতা সংগ্রামীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান দেখুন। বিভিন্ন দেবদেবীর যে ভূমিকা, মানে আমাদের পশ্চিমবঙ্গে যে কত দেবদেবীর অবস্থান করে, সেক্ষেত্রে আমাদের এখান থেকেই সে প্রচারটা সারা বিশ্বে হয়। আমি বলছি, এই পশ্চিমবাংলায় তো সংস্কৃতির পীঠস্থান। আপনি সংস্কৃতি জগতে যেসব নাম, স্বনামধন্য ব্যক্তিত্ব সারা পৃথিবীতে ছড়িয়েছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে।
এবং এইভাবেই সারা বিশ্বে পশ্চিমবঙ্গের একটা এরকমই ছিল যে বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়ান থিংস টুমরো, এইটাই তো আমাদের স্লোগান ছিল। আজকে অমিত শাহ যে কথাগুলি বলেছেন ভালো কথাই তো বলেছেন, আর এরকমই তো কথা আমরা চাই যে কোনো ধর্মের উপর আঘাত না এনে আপনি নিজস্ব ধর্মকে প্রচার করতেই পারেন, কিন্তু এমন কিছু কথা বলবো না যেখানে অন্য ধর্ম কিছু আঘাত পায়, সেই ধরনের কথা উনি বলেননি এবং এই ধরনের আমরা চাই। দেখুন চৈতন্যদেবের কথা যখন এলো, চৈতন্যদেবের আমি অত পণ্ডিত নই, এমন কিছু কি খুঁজে পেলেন মণিশঙ্কর বাবু? না, আমি এই ধরনের কোনো বক্তব্য মায়াপুর ইসকন থেকে কি আপনি খুঁজে পেলেন এমন কোনো কথা? প্রথমেই তো কথা হলো আজকে কোনো রাজনীতির কথা হবে না, রাজনীতির কথা বলার কোনো মানসিকতা নেই, ডিবেট না। আপনাকে একবার মনে করিয়ে দিই মণিশঙ্কর বাবু, একটা কথা মনে করিয়ে দিই, যখন একটা জায়গায় সনাতনী ধর্ম সব সময় অন্য ধর্মকে সম্মান করার কথা বলে। আপনি হয়তো মণিশঙ্কর বাবু এটা ভুলে যাচ্ছেন এবং তার জন্য আবার আপনাকে মনে করিয়ে দিলাম এবং মনে করিয়ে দিলাম যে সনাতন ধর্ম কিন্তু সব সময় সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। অনেক ধন্যবাদ। এই ধরনের ঘটনাগুলো হয়তো অনেক ধন্যবাদ, আপনি বলছিলেন, খুব ভালো কথা বললেন। আমি একটু যাবো রাজশ্রী লাহিড়ীর কাছে। আসবো মণিশঙ্কর বাবু, আসবো আমরা আসবো একটু রাজশ্রীর কাছে যাই। রাজশ্রী, আজকের অমিত শাহ যখন এলেন তিনি একটা কথা বললেন, কি কথা না তিনি বললেন যে যখনই এই রাজ্যে বা এই দেশে যখন অন্য দেশ থেকে অন্য দেশের প্রতিনিধিরা যখন এই দেশে আসেন সেই সময় নরেন্দ্র মোদী বা দেশের প্রধানমন্ত্রী তাদেরকে গীতা প্রদান করেন বা গীতা উপহার হিসেবে তুলে দেন, যাতে একই সঙ্গে এই দেশের যে সংস্কৃতি সেটার সঙ্গে অবগত হতে পারেন। এই ধরনের যে উদ্যোগ সেটা কতটা দরকার বলে আপনার মনে হয় রাজশ্রী বাবু একটু বলবেন? নিয়ে যখন কেউ মায়াপুর, নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর, তেহট্ট, নাকাশিপাড়ার নাম নেয় তখন নদিয়ার কথা বলা হয়, নওদিয়া, যেখান থেকে নদিয়া, এবং যখনই নদিয়ার নাম নেওয়া হবে তখনই নাম একটি মনে আসবে, সেটি হচ্ছে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। আজকে 18ই ফেব্রুয়ারি, আজ থেকে 540 বছর আগে এই দিন ছিল দোল পূর্ণিমা তিথি, যেদিন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় এখানে। এবং মহাপ্রভু চৈতন্যদেবের প্রয়োজনীয়তা বা তাৎপর্য কোন জায়গায়? 711 খ্রিস্টাব্দে প্রথমবার সিন্ধ বিজয়, ইসলামিক শাসনের কাছে হেরে যাওয়ার 500 বছর পর 1192 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত দখল করার পরে সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি ধ্বংস করার পরেও হাজার হাজার মন্দির ধ্বংস করে যখন কোনোভাবেই ভারতবর্ষের সম্পূর্ণ ভারতবর্ষকে কনভার্ট করা যাচ্ছে না দেখে সুফিজমের আগমন হয় এবং তখন সেই সুফিজমকে আটকানোর জন্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে কিভাবে এই উদ্যোগটা অত্যন্ত প্রয়োজন, এই উদ্যোগটা প্রয়োজন সারা দেশে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, গীতার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য, গীতার মর্ম ছড়িয়ে দেওয়ার জন্য, এবং যাতে যারা সনাতনীরা শুধু নয় দেশে বিদেশে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় যে কালচার রয়েছে তার সঙ্গে আরো অঙ্গাঙ্গিভাবে পরিচিত হতে পারে। এবং তাই তো এইটাকে বলা যেতে পারে হাই টাইম। এবং আজকে আমরা দেখলাম চৈতন্যদেব মহাপ্রভু নিয়েও আজকের অমিত শাহ বললেন যে চৈতন্যদেব মহাপ্রভু কি করে এই সংস্কৃতি এই সংস্কৃতির জন্য, এই হিন্দু সনাতনীদের জন্য কি করে লড়াই চালিয়ে গিয়েছিলেন, কি করে তিনি একই সঙ্গে কিন্তু কতটা প্রচার করে গিয়েছিলেন, তার সারা জীবন জুড়ে একেবারে এই সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। অবশ্যই কি বললেন অমিত শাহ চৈতন্যদেব মহাপ্রভুকে নিয়ে, কি বললেন একটু শুনে নেওয়া যাক। मैं सरस्वती ठाकुर महाराज की 152वीं जयंती में मायापुर जा रहा हूं। उन्होंने बड़े मन से और भाव से आप सभी को हरे कृष्ण कहा। भाई बहनों, भी संबोधन में सम्मान के साथ मुझे कहा कि भारत के गृह मंत्री अमित शाह आज कार्यक्रम में आए हैं। मैं यहां पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहां पर मैं आया। कई बार मायापुर आने का विचार हुआ, बदलता गया। महाप्रभु की ही इच्छा होगी
मगर आज ये संयोग बना कि जहां चैतन्य महाप्रभु ने स्वयं लीला की है, यही मायापुर में मैं आज विशाल भक्त समुदाय के सामने सबके दर्शन कर रहा हूं। परम पूज्य श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर महाराज का 152वीं जयंती का समारोह तो एक प्रकार से मणिकंचन योग है। स्थान भी पवित्र है, दिन भी पवित्र है और पूज्य संतों का यहाँ पर सानिध्य भी हमारे सामने। সারা নবদ্বীপ আজকে অপেক্ষা করছিল, সারা নবদ্বীপ আজকে অপেক্ষা করছিল অমিত শাহের, এবং তার জন্য আজকে দেখা গিয়েছিল যে বহু ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা সকাল থেকে আসার টাইম কিন্তু 2:30, কিন্তু 10টা 9টা থেকে দেখতে পাওয়া গিয়েছিল যে সিটসগুলো ছিল, যে আসনগুলো ছিল, সেই আসনগুলো একেবারে ভরতে শুরু করেছে। মানুষজন আসছেন, এসে বসছেন, অপেক্ষা করছেন, এবং সকাল থেকে আমরা দেখছিলাম সেই ছবিগুলো, এক এক করে ছবিগুলো দেখছিলাম। কনভয় আসলো, কনভয় আসার পর তিনি নামলেন, মাথা নত করে যারা সন্ন্যাসীরা ছিলেন, সাধু সন্তরা ছিলেন, যারা ইসকনের তরফ থেকে, ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে যারা গিয়েছিলেন তাকে স্বাগত জানানোর জন্য, তাদের সঙ্গে তাদেরকে নমস্কার জানালেন, প্রণাম জানালেন, এবং তারপর কনভয়তে করে যে মন্দির, সেই মন্দির, যে মূল মন্দির, ঠিক এই মন্দির আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির, সেই মন্দিরে আসেন তিনি। এসে 5টার সময় মন্দিরটি খুলেছে, কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত বন্ধ ছিল, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। 5টার সময় খুলেছে এবং এই মন্দিরে এসে তিনি আরতি করেন, রাধা মাধবের কাছে আরতি করেন, এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে আজকের শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারাও কিন্তু আজকের উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারীকে দেখা গেল তিনি বিরোধী দলনেতা, তিনি পুষ্পস্তবক থেকে একেবারে যিনি একদিকে যেমন ফুল দিয়ে একেবারে অভিবাদন জানালেন, তার পাশাপাশি যে মূল মন্দিরগুলো রয়েছে সেখানেও কিন্তু গলফ কার্টে করে অমিত শাহ গেলেন, গিয়ে সেখানে গিয়ে আমরা দেখলাম আরতি করলেন, দর্শন করলেন। শ্রমিক ভট্টাচার্যকে আমরা কি দেখলাম? শ্রমিক ভট্টাচার্যকে উত্তরীয় পড়াতে দেখলাম, এবং একই সঙ্গে যারা সাধু সন্ত সন্ন্যাসীরা ছিলেন তারা অভিবাদন জানালেন, প্রতি অভিবাদন জানালেন অমিত শাহ। আজকের কি বলেন সেদিকে যেমন নজর ছিল, তার পাশাপাশি আজকের একেবারে কিন্তু অরাজনৈতিক। আমরা জানি যে এর আগে যখন তিনি এসেছেন রাজ্যে, সে ভোট বাউন্ড বা ভোটমুখী রাজ্যে, সেই সময় নয় বৈঠক সেরেছেন, নয় তিনি কখনো এসেছেন, এসে কথা বলেছেন, তাদের যে কর্মী সদস্যদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এবার এটা একেবারেই আমন্ত্রণ রক্ষা করতে দিল্লি থেকে ছুটে আসা 152তম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আজকে জন্ম জয়ন্তী, এবং সেই জন্ম জয়ন্তী পালন করছে গোটা ইসকন, এবং একই সঙ্গে গৌরীয় পূর্ণিমা। ফলত একদিকে তো মেতেই রয়েছে ইসকন রাধা মাধবের নামে মহাপ্রভুর জন্য মেতেই রয়েছেন, একই সঙ্গে গুরুর জন্ম জয়ন্তী। তার ফলস্বরূপ ইসকনের কিন্তু ছবিটা, মেজাজটা একদম আলাদা। আজকের এই মুহূর্তে প্রচুর মানুষ ভক্তিতে ভেসে যাচ্ছেন, ভক্তির স্রোতে ভেসে যাচ্ছেন, মানুষজন আসছেন, মহাপ্রসাদ গ্রহণ করছেন, কেউ এখানে এসে প্রদীপ জ্বালছেন, তাদের মনের কথা বলছেন, এবং তারই মধ্যে অমিত শাহ কিন্তু সেই ভক্তদের মতো করেই তিনি এলেন, এসে মাথা নত করলেন ইসকনের সামনে, এবং সেই দিকেই কিন্তু আজকে সমস্ত নজর ছিল। আমরা দেখছিলাম আজকে কিশলয় ছিল সঙ্গে আমাদের, এবং কিশলয় সকাল থেকে দেখাচ্ছিল হেলিপ্যাড গ্রাউন্ডের ছবিটা। হেলিপ্যাড গ্রাউন্ডেও কিন্তু বহু উৎসুক মানুষজন তারা গিয়ে হাজির হয়েছিলেন। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে তারা হেলিপ্যাড গ্রাউন্ডে গিয়ে তারা সেখানে অভিবাদন জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন, এবং একই সঙ্গে হেলিপ্যাড গ্রাউন্ডের সিকিউরিটি ছবি থেকে শুরু করে প্রত্যেকটা একেবারে ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি প্রত্যেকটা রিপাবলিক বাংলা দেখিয়েছে। এবং অমিত শাহ আসার পর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ সরকার, আমরা সকলকে দেখতে পেলাম এক এক করে তারা আসলেন, এবং আজকের যে অনুষ্ঠানে এসেছেন সেই অনুষ্ঠানে মনে করিয়ে দিলেন যে গুরুর প্রয়োজনীয়তা কি,
গুরু কিভাবে রাস্তা দেখাতে পারে, গুরু কেন প্রয়োজন প্রত্যেকের জীবনে, সেটাও কিন্তু একই সঙ্গে অমিত শাহ মনে করিয়ে দিলেন গীতার প্রয়োজনীয়তা কি, মনে করে দিলেন এই ইসকন কি করে রাস্তা দেখিয়েছে গোটা বিশ্বকে। এবং তাই তো আজকের এই মন্দিরের সামনে দাঁড়িয়ে, যে মন্দির কিছুক্ষণ আগেই খুলেছে, তুমি একটু দেখো ভক্ত সমাগম কতটা হয়েছে। আলীকে বলবো মিরাজ একটু ছবিটা দেখাও। এই মুহূর্তে বহু মানুষজন এসেছেন দর্শন করার জন্য, এবং অনেকে তুমি দেখতে পাচ্ছ বসে রয়েছেন এই মুহূর্তে। আর কেউ প্রদীপ জ্বালছেন তাদের মনস্কামনা পূরণের জন্য, কেউ প্রদীপ জ্বালে তাদের কথা মনে করে দিচ্ছেন, কেউ হরিবোল করছেন, কেউ পুজো দেওয়া হয়েছে এবং সেখানে আরতির যে আশীর্বাদ সেই আশীর্বাদ নিয়ে নিচ্ছেন। এবং এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে সনাতনীরা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা আজকের এসে মিশে যাচ্ছেন এই ইসকনে এসে প্রত্যেকটা যারা মানুষজন যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছে, কেউ নদিয়া, কেউ কলকাতা, কেউ মালদা, কেউ মুর্শিদাবাদ, কেউ কোচবিহার, রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বহু। একদম দেখো হরে কৃষ্ণ ধ্বনি উঠছে এবং হরে কৃষ্ণ ধ্বনি থেকেই, অনেক ধন্যবাদ, হরে কৃষ্ণ ধ্বনি উঠছে এবং সেই হরে কৃষ্ণ ধ্বনি থেকেই কিন্তু কার্যত বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাসটা ঠিক কোথায় রয়েছে। হরে কৃষ্ণ ধ্বনি উঠছে, রাধে রাধে ধ্বনি উঠছে এবং তারই মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে যে সনাতনীরা এসেছেন তারা কিন্তু একাত্ম হয়ে যাচ্ছেন, এই একটা শব্দে একাত্ম হয়ে যাচ্ছেন লাখো মানুষ। এবং যেটা তোমাকে বলছিলাম, তুমি জানো যে এই যে মায়াপুর ইসকন, তার আগে একটা বিষয় বলে দিই যে এটা কিন্তু খুব সিকিউর জোন। এখানে যেমন একদিকে পুলিশ ডিপ্লয়মেন্ট থাকে, ডিসকনের নিজস্ব কর্তৃপক্ষের তরফ থেকে নিরাপত্তা রক্ষীরা থাকেন, পাশাপাশি প্রত্যেককে স্ক্যানিং করে আসতে হয়। আমি একবার বলে দিই, কেউ কিন্তু যারা আসছেন ভক্তরা তারা ফোন নিয়ে আসতে পারেন না, আমাদেরকে স্পেশাল পারমিশন করিয়ে চেকিং করিয়ে তারপর এই সমস্ত ইকুইপমেন্টস আনতে হয়েছে। এই ইসকন যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা প্রত্যেক দিন আসেন, তার জন্য হাইলি সিকিউর জোন। পাশে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, মায়াপুর ইসকনের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, নতুন জায়গা তৈরি হচ্ছে, সেখানে কদিন পর খুলে দেওয়া হবে এবং সেখানে দেখার জন্য আরো বিভিন্ন দূর থেকে মানুষজনরা আসবেন। তাই বলাই যেতে পারে রাজ্যের বুকে মায়াপুর ইসকন পুরো বলা যেতে পারে একেবারে কিন্তু অন্য একটা দিশা খুলে দিচ্ছে। এবং আমি বলছিলাম যে আজকের অমিত শাহ এলেন, অমিত শাহ এসে তিনি আজকের আরতি করলেন। ইসকনে কোনো রাজনৈতিক সভা নয়, কোনো রাজনৈতিক সংগঠন নয়, কোনো রাজনৈতিক সংগঠনের ডাকেও নয়, ইসকনের একেবারে আমন্ত্রণে তিনি আসেন এবং এসে তিনি চপারে নামার পর সেখান থেকে সোজা চলে যান মূল মন্দিরে। পাশাপাশি আরতি করতে দেখা যায় অমিত শাহকে। আজকের আরতি করেন তিনি, আরতি করে পুষ্প মাল্যদান করেন। এমনকি আমরা দেখলাম যে শ্রীলা প্রভুপাদের যে ছবি সেখানে মাল্যদান করেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যে মূর্তি বা ছবি সেখানে তিনি মাল্যদান করেন। এবং সব মিলিয়ে আজকে ভক্তি সহকারে, ঠিক যেমন তুমি দেখতে পাচ্ছ বহু মানুষের সমাগম আজকের হয়েছে, এই সমাগমের মধ্যেই আমরা জানি যে আজকের সকালটা ইসকনের কাছে একদম অন্যরকম ছিল। ইসকন একেবারে অন্য মেজাজে ছিল। একদিকে ইসকনে আবেগে ভেসে যাচ্ছে, তার মধ্যে অমিত শাহকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা পাচ্ছেন। স্বাভাবিকভাবেই সেটা যে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ হবে, আবেগের হবে, এটা তো বলাই বাহুল্য। এবং তাই তো দেখা গেল অমিত শাহ আসার পর তিনি আজকের প্রত্যেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। কিশলয় ছিল আমাদের সঙ্গে এবং কিশলয়ে কথা বলেছিলেন, জেনেছিলেন আজকের দিনের মাহাত্ম্য। আমরা শুনিনি কি বললেন। আমার সঙ্গে এই মুহূর্তে একজন বিশেষ অতিথি রয়েছেন, মনোহর দাস প্রভু, এবং কীর্তন মেলা যিনি মূলত ম্যানেজ করেন, অ্যারেঞ্জ করেন, লন্ডন থেকে এসেছেন। কীর্তন মেলার বিশেষত্ব কি? কীর্তন মেলা বহু বছর ধরে চলছে। আমাদের মায়াপুরে কীর্তন হলো ক্যাপিটাল কীর্তন ক্যাপিটাল সেটা মায়াপুর। এই কীর্তন মেলা কেবল এক জায়গায় নয়, সমগ্র পৃথিবী এবং লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, দুবাই সব জায়গায় কীর্তন মেলা হয়, ভীষণ বড় আকারে হয়। অন্তর্রাষ্ট্রীয় সিঙ্গাররা এসছেন, গান করেন, কন্টিনিউ চলবে।
ভিআইপিরা আসবেন, সিকিউরিটি আসবেন, আর তার সাথে সাথে কীর্তন চলতে থাকবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে কিন্তু মেতে উঠেছে গোটা মায়াপুর ইসকন মন্দির। কীর্তন মেলা চলছে সম্পূর্ণ দমে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে কিশলয়। আমার সঙ্গে এই মুহূর্তে একজন বিশেষ অতিথি রয়েছেন মনোহর দাস প্রভু, এবং কীর্তন মেলা যিনি মূলত ম্যানেজ করেন, অ্যারেঞ্জ করেন, লন্ডন থেকে এসেছেন। কীর্তন মেলার বিশেষত্ব কি? কীর্তন মেলা বহু বছর একদম আমরা দেখছিলাম কিশোরকে জানাচ্ছিলেন আজকের দিনের মাহাত্ম্য, আজকের তিথির মাহাত্ম্য আজকে জানাচ্ছিলেন। কিশোরের সঙ্গে কথা বলছিলাম। আমরা একটু কি অতিথিদের কাছে যেতে পারি, অতিথিদের সঙ্গে একটু কি কথা বলে নিতে পারি, কারণ আমাদের সঙ্গে কিন্তু এখনো রাকেশ দাস রয়েছেন। রাকেশ দাসের কাছে আমরা একটু যাব, রাকেশ দাসের সঙ্গে কথা বলবো আমরা। রাকেশ বাবু, আপনি অধ্যাপক, আপনি অবশ্যই এই যে ইসকন মহাপ্রভু স্মৃতি বিজড়িত স্থান, সেই সমস্ত জায়গার কথা আপনাদের কাছ থেকে জানবো, আপনার কাছ থেকে শুনবো। তবে আরেকটু সময় আছে, আরেকটু পরে আপনার কাছে আসছি আমরা। এবং আমরা যেটা বলছিলাম তার আগে একটু ছবিটা দেখাই এই মুহূর্তে, তার আগে মায়াপুরে যারা এই মুহূর্তে রয়েছেন, যারা আমাদের সঙ্গে এসেছেন, তাদের একটু ছবিটা দেখাই। এই যে জায়গা তুমি দেখতে পাচ্ছ, এই একদম মন্দিরের বাইরে বহু মহিলারা আসছেন, তাদের সমস্ত মনস্কামনা যাতে পূরণ হয়, তাদের মনের সমস্ত কথা জানিয়ে এই যে প্রদীপ জ্বালা এখানে হচ্ছে, এই একদম মন্দিরের বাইরে এরকম একটি জায়গা রয়েছে যেখানে প্রত্যেকে আসেন, তাদের মনস্কামনা পূরণ যাতে হয় তার জন্য মাথা ঠেকান এবং একই সঙ্গে প্রদীপ জ্বেলে দেন। বহু মানুষ আসছেন, তাদের ভক্তির সহকারে তারা এইভাবে প্রদীপ জ্বালছেন, আশীর্বাদ গ্রহণ করছেন, রাধা মাধবের দর্শন করার জন্য আসছেন। মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থানে তারা নিজেদেরকে একাত্ম করার জন্য, ভক্তির স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য আজ তারা এসে এখানে পৌঁছেছেন। এবং সেই ছবিগুলোই আমরা দেখাচ্ছিলাম। ইতিমধ্যে যত সন্ধে হচ্ছে, আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি তত যেন ভিড়টা বাড়ছে। ঠিক এইভাবেই আজকে অমিত শাহ আরতি করলেন তিনি, এবং আরতি সারলেন তিনি। মন্দিরে আসলাম, দেখতে পেলাম যে তার কনভয় আসলো একদম চপার থেকে তিনি নামলেন। তিনি কিন্তু মূল মঞ্চের দিকে প্রথমে গেলেন না, তিনি সেখান থেকে নেমে সোজা গেলেন মূল মন্দিরের দিকে। বিরাট কনভয় তার সঙ্গে গেল, এমনকি সঙ্গে ছিলেন সন্ন্যাসী এবং একই সঙ্গে ইসকনের প্রধানরা। একই সঙ্গে তা দেখা গেল যে তিনি এই মন্দিরে আসলেন, মন্দিরে এসে আরতি করলেন, ভক্তি ভরে আরতি করলেন, বেশ খানিকক্ষণ মন্দির দর্শন করলেন। মন্দিরের এখানে যারা সন্ন্যাসী সাধু সন্ত রয়েছেন তাদের সঙ্গেও কথা বললেন। আজকে তার জন্য কিন্তু মহাপ্রসাদও রাখা হয়েছিল, আজকের 58 ভোগ দেওয়া হয়েছিল রাধা মাধবকে। একই সঙ্গে কথা বললেন সাধু সন্তদের সঙ্গে। আজ একটি বৈঠক করার একটা জল্পনা ছিল ঠিকই, তবে তিনি কোনো সাধু সন্তদের সঙ্গে বৈঠক করলেন না, বরং তিনি এখানে এলেন সমস্ত মনের ভক্তি নিয়ে, তিনি আরতি করলেন, কথা বললেন, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে, মায়াপুরের মতো পবিত্র স্থান থেকে দাঁড়িয়ে, শ্রীধাম থেকে দাঁড়িয়ে, সেখান থেকে তিনি বার্তা দিলেন সারা বিশ্বকে সনাতনী হিন্দুদের এক হওয়ার, একাত্ম হওয়ার, মিলিত হওয়ার, ঐক্য গড়ে তোলার। এবং একই সঙ্গে তিনি এও বলে দিলেন যে বৈরাগ্য, সন্ন্যাস, এগুলো কিন্তু যে পথ একসময় দেখিয়েছেন আমাদের মহাপ্রভু। এই যে জায়গা, এই পবিত্র স্থান যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গা থেকে একসময় তিনি কিন্তু পথ দেখিয়েছিলেন, রাস্তা দেখিয়েছিলেন। এখান থেকেই চৈতন্য মহাপ্রভু যখন প্রত্যেক মানুষজনকে সঙ্গে নিয়ে দুহাত তুলে হরি বল, হরে কৃষ্ণ ধ্বনি তুলতে যেতেন, সেই সময় কিন্তু আবেগে ভেসে যেতেন সকলে। এবং মহাপ্রভু নিয়ে বারবার অমিত শাহের মুখে কিন্তু উঠে এলো বিভিন্ন কথা। বললেন তিনি কিভাবে মহাপ্রভু বাঙালি, সনাতনী, পুরো দেশের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়েছেন। কি বললেন অমিত শাহ, শুনেন। मैं जब यहां आया हूं तब मायापुर धाम में भक्ति सिद्धांत प्रभुपाद जी और भक्ति वेदांत प्रभुपाद जी को मन पूर्वक प्रणाम कर मेरी बात की शुरुआत करना चाहता हूं, क्योंकि ये दो महापुरुष ने ही श्री चैतन्य महाप्रभु ने जो भक्ति आंदोलन की शुरुआत की, उसको न केवल आगे बढ़ाया, आधुनिक बनाकर युवाओं में
और विश्व भर के आत्माओं के कल्याण का रास्ता प्रशस्त करने का काम किया। श्री चैतन्य महाप्रभु ने एक ही जीवन काल के अंदर देश और दुनिया के कई अंधकार के अन्य अज्ञान के अंधकार से पीड़ित आत्मा के उद्धार का भक्ति का रास्ता प्रशस्त किया। गुण अवगुण, अच्छा बुरा तो इंसान में बसता है, इंसान में रहता है, मगर जब व्यक्ति अपने अस्तित्व को विलीन कर कर श्री कृष्णमय हो जाता है तो सब अच्छा ही अच्छा हो जाता है। और यही रास्ते पर श्री चैतन्य महाप्रभु ने कीर्तन, नृत्य, भक्ति संगीत और गीता का अगाध संदेश बहुत सरल तरीके से पूरे पूर्वी भारत में उत्तर पूर्व तक, नॉर्थ ईस्ट तक पहुंचाकर कई अज्ञानी जीवन में प्रकाश का उजियारा, भक्ति का दीपक प्रगटाने का काम किया। और वही आंदोलन को परम पूज्य भक्ति सिद्धांत प्रभुपाद और पूज्य भक्ति वेदांत प्रभुपाद ने न केवल आगे बढ़ाया, इसको आधुनिकता के साथ जोड़कर युवाओं को और समग्र विश्व को अपने आत्मा के कल्याण का रास्ता प्रशस्त किया। একদম সরাসরি শুনলেন আপনারা, সরাসরি শুনলেন অমিত শাহ কি বললেন, কি জানালেন তিনি। আজকের এই জায়গায় আসলেন, এসে তিনি জানালেন কিভাবে একজোট হওয়ার, যারা সনাতনীরা যারা রয়েছেন, যারা সনাতন ধর্মের ধর্মাবলম্বী, যারা সনাতনের রাস্তায় হাঁটেন, তাদেরকে একজোট হওয়ার স্পষ্ট বার্তা আজকের দিয়েছেন শাহ। কি বললেন অমিত শাহ এই সনাতনীদের একজোট হওয়া নিয়ে, শুনুন। और जब हम आज भव्य इस्कॉन आंदोलन को पूरे विश्व में फैला हुआ देख रहे हैं तो भक्ति वेदांत प्रभुपाद जी और उनके प्रेरणा स्रोत भक्ति सिद्धांत प्रभुपाद जी, ये दोनों के जीवन का ही सारा कर्म फल है कि आज इस्कॉन पूरी दुनिया में फैलकर सनातन धर्म की ध्वजा को पूरी दुनिया में पहुंचा रहा है। সত্যি তো সনাতনীদের একজোট হওয়ার সময় এসেছে এবং সেই বার্তাই বারবার স্পষ্ট করে দিলেন। আজকের ইসকনের মতো স্থান থেকে, যেখানে হাজার হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে আসছেন, একজোট হচ্ছেন, সেই জায়গা থেকেই, সেই মিলনস্থল থেকে এই বার্তাটা স্পষ্ট করে দিলেন অমিত শাহ যে সনাতনী হিন্দুদের একজোট হওয়ার সময় এসেছে এবং এইটাই সেই সময়। একই সঙ্গে কোথাও মনে করিয়ে দিলেন এই চৈতন্য মহাপ্রভুর সেই পবিত্র স্থান, যেখান থেকে হয়তো এই বার্তাটা দিলে বহু মানুষের কাছে গিয়ে পৌঁছবে। তার কারণ তুমি আজকে জানো, অমিত শাহ এই রাজ্যে আসছেন, এই রাজ্যে তিনি একটা জায়গায় আমন্ত্রণ রক্ষা করতে আসছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ির সারা দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু চোখ আজকের ইসকনের দিকে ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তিনি এই বার্তা দিলেন, তখন বিশ্বের কাছে কোথাও যেন বার্তা গেল যে সনাতনীরা জাগছে, সনাতনীরা একজোট হচ্ছে এবং তিনি সেই কথাটা আবার মনে করিয়ে দিলেন যে সেবাই পরম ধর্ম, সেবাতেই ঈশ্বরকে কিন্তু পাওয়া যায়। সেবার কথা তিনি বললেন, যে কথা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে বাণী আমাদের মহাপুরুষরা, বাংলার মহাপুরুষরা বলেছিলেন, সেই কথাই আবার আজকে অমিত শাহ মনে করিয়ে দিলেন। কি বললেন তিনি, শুনুন। मगर मुझे अहमदाबाद में इस्कॉन मंदिर में एक साधु ने बताया कि जब कोई शिष्य उनको प्रणाम करता था तो वो सामने से कहते थे दासोस्मि, मतलब मैं तुम्हारा सेवक हूं। अगर ये भाव मन में है तो ईश्वर कभी भी दूर नहीं रह सकता।
जिनके मन में ईश्वर बैठा है वो अपने आप को सभी का दास कहता है। সেবাই পরম ধর্ম, সেবাই পরম ধর্ম, সেবাই মুক্তির রাস্তা মনে করিয়ে দিলেন অমিত শাহ। সেবা রাস্তা, সেবার মাধ্যমেই মুক্তি পাওয়া যাবে, বৈরাগ্যর মাধ্যমে মুক্তি পাওয়া যাবে, সন্ন্যাসের মাধ্যমে মুক্তি পাওয়া যাবে। যে রাস্তা, আবারও বারবার বলছি, যে রাস্তা আমাদের মহাপুরুষরা বাংলার বুকে শিখিয়েছিলেন, বাংলা একসময় রাস্তা দেখিয়েছিল, সেই রাস্তায় কিন্তু অবলম্বন করার কথা অমিত শাহ একেবারে স্পষ্ট করে বলে দিলেন। আজকে যে পুণ্যতিথি, যে পুণ্যতিথিতে একদিকে আজকের এই পুণ্যতিথি দাঁড়িয়ে আজকের আসলেন অমিত শাহ এবং আমন্ত্রণ রক্ষা করতে আসলেন ইসকনের, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি বললেন গীতার কথা, তিনি বললেন গীতার প্রয়োজনীয়তার কথা, গীতা পাঠের প্রয়োজনীয়তার কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, গীতা পাঠ করে যুবক যুবতীরা আরো কি করে সংস্কৃতির পথে আসতে পারবেন, সংস্কৃতিকে ধরে রাখতে পারবেন, সেই রাস্তাও বাতলে দিলেন আজকে অমিত শাহ। কি বললেন গীতা নিয়ে, শুনেন। प्रधानमंत्री नरेंद्र मोदी जी भी दुनिया से कोई भी देश का राष्ट्राध्यक्ष या मंत्री आता है तो उसको भेंट में गीता देने का काम करते हैं, क्योंकि यही संदेश समग्र विश्व के कल्याण का संदेश है। গীতা পাঠের কথা বললেন এবং সত্যি তো মায়াপুরের মতো আজকে জায়গায় দাঁড়িয়ে সত্যি বারবার মনে পড়ে যায় এই গীতা পাঠের প্রয়োজন। ইসকনের সেই জায়গা যেটা গীতা পাঠের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন, গীতা পাঠকে রাস্তা দেখিয়েছিলেন যুবক যুবতী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে, এবং গীতা পাঠের মাধ্যমে মুক্তির রাস্তা মিলবে এটাও যেন কোথাও গিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন। এই তো এই বিষয় নিয়ে, কিশোর অগ্নিবার নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো এই মুহূর্তে। তবে সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। জন্মের আগেই তৈরি হয়েছে জন্ম শংসাপত্র, বড় খবর এই মুহূর্তে, ব্রেকিং নিউজ। ভুতুড়ে শংসাপত্র জমা পড়েছে এসআইআর শুনানিতে। জন্মের আগে তৈরি হয়ে গেল জন্ম শংসাপত্র। সিও দপ্তরের সুপার চেকিং এ ধরা পড়লো এমন গাফিলতি। 30 অক্টোবর 1990-তে জন্ম মগরাহাটের হাফিজুর রহমানের। এদিকে শংসাপত্র রেজিস্ট্রেশন হয়েছে 23 আগস্ট 1990। ভেবে দেখুন একবার, ভুয়ো শংসাপত্র দিয়ে নাম তোলার এই ধান্দা আর কত এই ধরনের ঘটনাগুলো সামনে আসবে। এবার সুপার চেকিং এ ধরা পড়ছে ভুয়ো কারবারে জড়িত বিএলও এআরওরা। জন্মের আগে তৈরি হয়েছে জন্ম শংসাপত্র, জন্মের আগে তৈরি হয়ে গেল জন্ম শংসাপত্র। ভুতুড়ে শংসাপত্র জমা পড়েছে এসআইআর শুনানিতে। সিইও দপ্তরের সুপার চেকিং এ ধরা পড়লো গাফিলতি। 30 অক্টোবর 1990 জন্ম মগরাহাটের হাফিজুর রহমানের। 30 অক্টোবর 1990 এর জন্ম। এদিকে শংসাপত্র রেজিস্ট্রেশন হয়েছে কবে? 23 আগস্ট 1990। অক্টোবরে জন্ম, তার আগে অগস্টেই শংসাপত্র রেজিস্ট্রেশন হয়ে গেল। অগস্টে ভুয়ো শংসাপত্র দিয়ে কি এভাবে নাম তোলার চেষ্টা করা হচ্ছে? ভুয়ো কারবারে কারা জড়িত? বিএলওরাও? এই প্রশ্ন তো উঠছে এবার। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH